আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঁচরুকি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং 2020-2021 সালের শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কী কী, এবং তাদের কিছু যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর কাছাকাছি এর পাশাপাশি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক আমি দিয়েছিলাম। তো এই হোমওয়ার্কগুলো আসলে আমার ইমেল নাম্বার অথবা ইমেলে অথবা মেসেঞ্জারে দেওয়ার কথা ছিল হয়তো বা, তো তোমরা যারা এখনও হয়তো বা দেওনি তারা আমার ইমেল নাম্বারে অথবা ইমেলে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিও, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি এবং তোমাদের সমস্যাগুলো ধরিয়ে দিয়ে বা ভুলগুলো সংশোধন করে দিতে পারি। সেই জন্য তোমরা হোমওয়ার্ক বা যে আমাদের বাড়ির যে কাজগুলো দেওয়া হয় এগুলা যথারীতি তোমরা করে আমাকে জানাবা অথবা মেসেঞ্জারে নক করবা যে এই সমস্যাগুলো স্যার হয়েছে, তো এই পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকে আমরা যে বিষয়গুলো পড়াবো সেটা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের টপিকসটি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা, আচ্ছা, অর্থাৎ বেসিক ইকোনমিক্যাল প্রবলেম। তো যাই হোক, আমরা শুরু করি। মৌলিক অর্থনৈতিক সমস্যা, আসলে অর্থনৈতিক সমস্যা যে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলোর পেছনে আসলে মূল কারণ হচ্ছে যে মানুষের যে অসীম অভাব, অসংখ্য অভাব, এই অভাবের তুলনায় মানুষের কাছে যে মূলধন থাকার কথা, যেই সমস্যাগুলো সমাধান করার জন্য অর্থাৎ অভাবগুলো পূরণ করার জন্য মানুষের কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা আসলে মূলত সেটা পরিমাণে অনেকটাই কম, অপ্রতুল্যতা, অর্থাৎ সমস্যার তুলনায় মানুষের কাছে সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ থাকার কারণে মানুষকে সব সময় একটা চিন্তা করতে হয় যে এই অসীম অভাবের সাথে আমার যে স্বল্প পরিমাণে যে মূলধন বা স্বল্প পরিমাণে যে সম্পদ আছে, এই সম্পদ দ্বারা আমরা কীভাবে এটাকে সমন্বয় করতে পারি। এই জন্য এইখানে অপচয় অথবা বিকল্প এগুলা ওয়েস্টেজ করার জন্য আসলে কোনো সিস্টেমে আমরা নিতে পারি না। হ্যাঁ, যার কারণে সবসময় একটা চিন্তা ভাবনা থাকে যে এই আমার স্বল্প পরিসরে যে সম্পদ দ্বারা কিভাবে আমরা এটা বন্টিত করতে পারি, আমাদের সমস্যাগুলো সমাধান করা যায়। আসলে এই সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন পড়ে আমরা কোন দ্রব্য উৎপাদন করব, কীভাবে উৎপাদন করব এবং কাদেরকে বেশি প্রায়োরিটি দিব, অর্থাৎ কাদেরকে গুরুত্ব দিয়ে আমরা পণ্য সামগ্রী উৎপাদন করব। এই যে বিষয়গুলো প্রয়োজন পড়ে, আসলে এই বিষয়গুলোকে বলা হয় অর্থনৈতিক মৌলিক সমস্যা। অর্থাৎ এই যে বন্টন ব্যবস্থা, তারপর উৎপাদনের জন্য আসলে কোনগুলো উৎপাদন করব এইগুলো একটা ডিসিশন নেওয়া, এবং কীভাবে উৎপাদন করব, এগুলোই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তো আগেই আমরা বললাম যে আসলে এই মৌলিক অর্থনৈতিক সমস্যার মূল কারণটা হচ্ছে সম্পদের স্বল্পতা। মানুষের যে অসংখ্য অভাব, একটা অভাব পুরো না হতে হতে দেখা যায় আরেকটা অভাব দেখা দেয়। এই যে মানুষের অভাব অসীম, এই অসীম অভাব পূরণ করার জন্য সমাজে আমাদের কাছে সম্পদ একেবারেই অল্প অথবা অপ্রতুল্য। এই অপ্রতুল্য অভাবের কারণে আমাদের কি করি, সম্পদের কারণে আমরা কি করি, আমরা অসংখ্য অভাবের মাঝ থেকে আমরা কি বলি যে গুরুত্বপূর্ণ অর্থাৎ অভাবের যে তীব্রতা বা গুরুত্ব অনুসারে আমরা বাছাই করি, এখানে নির্বাচনের প্রয়োজন পড়ে। হ্যাঁ, তাই এই যে বিষয়গুলো আমরা বললাম যে মৌলিক সমস্যা, এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে মানুষের কাছে অভাব পূরণের জন্য যে সম্পদ, এই সম্পদ হচ্ছে অপ্রতুল্যতা সম্পদ। আর এটাকে আমরা আরেকটা বলতে পারি সম্পদের দুষ্প্রাপ্যতা, এটা সংজ্ঞার আলোকে বলতে পারি। তো যাই হোক, যে মৌলিক যে সমস্যা, যেহেতু তোমাদের ক্লাসটা আসলে একটু সংক্ষেপ করা হয়েছে, অর্থাৎ আগে তো 45 মিনিট ছিল আর এখন তো 30 মিনিট। হ্যাঁ, তো 30 মিনিটের যে ক্লাস, এটা আসলে আনুষঙ্গিক অন্যান্য আলোচনা আসলে না করাই ভালো। তারপর সরাসরি আমরা টপিক্সে চলে যাই। তাই আমরা যে অর্থনৈতিক যে মৌলিক সমস্যা, এই সমস্যা আসলে মূলত ধারণা দেয় প্রধান, অর্থাৎ স্যামুয়েলসনের ভাষায় যে মৌলিক সমস্যা হচ্ছে তিনটা। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। মৌলিক অর্থনৈতিক
অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। কি কি? ক, কি এবং কতটুকু। কতটুকু উৎপাদন করতে হবে। 1 নম্বর কন্ডিশন। মৌলিক সমস্যার প্রথম কন্ডিশন, প্রথম এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। খ নাম্বার, কিভাবে উৎপাদন করতে হবে। কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে। আর আরেকটা হলো সর্বশেষ যে সমস্যাটা হলো কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য উৎপাদন করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম যে অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। এটা পল স্যামুয়েলসনের ভাষায় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। একটা হলো কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ কি উৎপাদন করা হবে বলতে এটা বোঝাচ্ছে আসলে কোন দ্রব্যটা উৎপাদন করা হবে বা কি কি দ্রব্য আসলে উৎপাদন করা হবে এবং এই দ্রব্যটার পরিমাণ কতটুকু হবে, কতটুকু পণ্য উৎপাদন বা কতটুকু সামগ্রী এটা উৎপাদন করা হবে, কি এবং কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কিভাবে উৎপাদন করা হবে, আর তৃতীয় নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। এখন আসি আমরা প্রথমটার ব্যাখ্যায়। আমরা প্রথম ব্যাখ্যাটায় আসি যে কি উৎপাদন করা হবে, কি বা কতটুকু উৎপাদন করা হবে। এটা দেখো কি উৎপাদন করা হবে। এখন সমাজে আসলে মানুষের অসংখ্য পণ্য, দ্রব্য এবং সেবা প্রয়োজন পড়ে। এখন সেটা অর্থনৈতিক মৌলিক যে সমস্যা, এই সমস্যার প্রথম হচ্ছে আসলে কি উৎপাদন করতে হবে। একটা সমাজে বিভিন্ন প্রকারের সম্পদ প্রয়োজন পড়তে পারে। এখন বেঁচে থাকার জন্য যেটা গুরুত্ব সবচেয়ে বেশি সেটাই উৎপাদন করতে হবে। এখন এই যে আমাদের বেঁচে থাকার জন্য যে কি কি উৎপাদন করতে হবে, আমরা ধরে নিলাম আমাদের 2টা পণ্য হয়তো উৎপাদন করতে হবে। এখন দেখা গেছে 2টা পণ্য উৎপাদন করতে যে আমাদের এখন কতটুকু উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করতে হবে সেটাও আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার একটা। তাহলে কতটুকু একটা দ্রব্যর কতটুকু অংশ উৎপাদন করতে গেলে, যেহেতু আমাদের সম্পদের পরিমাণ কিন্তু আমাদের স্বল্প, পরিমাণ অল্প, একেবারে ফিক্সড করা আর কি। তাহলে দেখা যাচ্ছে একটা দ্রব্য উৎপাদন বাড়াইতে গেলে কিন্তু আরেকটা উৎপাদন ছেড়ে দিতে হবে, কমাইতে হবে। একটা উৎপাদন বৃদ্ধি করতে গেলে আরেকটা দ্রব্যের উৎপাদন কিন্তু কমাই দিতে হবে। তাহলে এই যে যে ডিসিশন, অর্থাৎ যে কি দ্রব্য উৎপাদন করতে হবে এবং কীভাবে কতটুকু পরিমাণ অংশ উৎপাদন করতে হবে সেটা আমাদের সমাজবাসীকে নির্ধারণ করতে হয়। এই সমস্যাটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে আমরা দেখাতে পারি। সেটা হলো উৎপাদনের সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। আমরা উৎপাদনের সম্ভাবনা রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করি। এটা হলো মূল বিন্দু বা শূন্য বিন্দু, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো এক্স। এখন এটাকে আমি ধরতে পারি আমরা কৃষি দ্রব্য, কৃষি দ্রব্য, আর এটাকে আমরা ধরলাম শিল্প দ্রব্য, শিল্প দ্রব্য। অর্থাৎ আমরা ভূমি অক্ষকে কী ধরলাম, এক্স দ্রব্য। এক্স দ্রব্য বলতে হচ্ছে শিল্প পণ্য যেগুলো আছে, শিল্প দ্রব্য সামগ্রী যেগুলো আছে, এই শিল্প সামগ্রী থেকে যে দ্রব্যগুলো তৈরি হয় আর কি। আর কৃষি পণ্য হচ্ছে আমাদের যে শস্য জাতীয় যেই প্রোডাক্টগুলো তৈরি হয় অথবা শিল্পের জন্য যে কাঁচামালগুলো আছে সেগুলো যেগুলো তৈরি করা হয়। আচ্ছা, এটা হলো আমরা একটা গ্রাফের এটা ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ। এখন এটা হলো আমাদের উৎপাদনের একটা সম্ভাবনা রেখা। এটা একটা উৎপাদনের সম্ভাবনা রেখা মানে হচ্ছে যে একটা সমাজে সম্পদের যে পরিমাণটা আমরা আগেই বলছি, সম্পদের পরিমাণ হচ্ছে স্থির, একটা লিমিট করা। অর্থাৎ এতটুকু আমার সম্পদ, এখন উৎপাদন করতে গেলে আমি সার্কেলের বাড়ি কখনোই আমরা সেটা উৎপাদন করতে পারবো না। যেমন আমরা এখানে যদি বলি জি বিন্দুটা কি আসলে, জি বিন্দুটা হচ্ছে আমার এটা আয়ত্তের বাইরে। অর্থাৎ এখানে আমার সম্পদ হচ্ছে আমি এটাকে ধরলাম আমি এ বি পরিমাণ আমাদের সমাজে এতটুকু সম্পদ আছে। সার্কেলটা হচ্ছে কত, ও এ বি, এই এতটুকু পরিমাণ আমার সম্পদ আছে। যা কিছু উৎপাদন করতে হবে, সর্বোচ্চ উৎপাদন করতে গেলে আমার এবি রেখার মধ্যে অবস্থান করতে হবে। আর যদি আমি কম উৎপাদন করতে যাই তাহলে এবি রেখার নিচে দিকে আমরা উৎপাদন করতে পারবো, সমস্যা নেই।
হ্যাঁ, তবে এখানে একটা অর্থনৈতিক ব্যাখ্যা আছে, সেটা আমরা পরে আসতেছি। আর জি বিন্দুতে অবশ্যই এখানে আমরা উৎপাদন করতে পারবো না, কারণ এটা হচ্ছে অর্জনযোগ্য একটা বিন্দু। যদি আমার এখানে উৎপাদন করতে হয় তাহলে আমার এখানে কিন্তু আমার একটা উৎপাদন আমার লাগবে। তো এইখানে তো আমার এতটুকু তো আমার সম্পদ নাই, তার কারণে আমি এখানে কখনোই সে কি এখানে এই বিন্দুটা অর্জন করতে পারবো না। যখন আমার সম্পদ হবে তখন হয়তো আমি পারতে পারি, এছাড়া নয়। তাহলে আমাদের জানি যে মানুষের কাছে সম্পদের পরিমাণ একটা লিমিট আছে, একটা সম্পদের পরিমাণ সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধতার কারণে আমাদের এখানে সার্কেলটা সীমাবদ্ধ হয়েছে। যাই হোক, এখন যদি ওই সমাজ নির্ধারণ করে যে আমি কৃষি পণ্য উৎপাদন করবো, অর্থাৎ সমস্ত সম্পত্তি যদি আমি কৃষি পণ্য উৎপাদন করতে চাই, তাহলে ওই পরিমাণ উৎপাদন করতে পারবো কৃষি পণ্য, এখানে শিল্প পণ্য পরিমাণ হবে 0। আবার যদি ওই সম্পদটাকে যদি আমি এই শিল্পপণ্য অর্থাৎ শিল্পদ্রব্য ক্ষেত্রে উৎপাদন করতে চাই, এক্স দ্রব্য উৎপাদন করতে চাই, সমস্ত উপকরণগুলো যদি আমি এই এক্স দ্রব্য উৎপাদন করার জন্য বিনিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে আমার শিল্পপণ্য হবে ওবি পরিমাণ হবে শিল্পদ্রব্য, এবং 0 হবে হলো আমার কৃষিপণ্য। এখন সমাজে যদি দুইটা পণ্যই যদি আমাদের প্রয়োজন পড়ে, তাহলে আমি মনে করলাম আমি এখানে এই বিন্দুতে আমি উৎপাদন করলাম, অর্থাৎ এই এবি রেখা সর্বোচ্চ পরিমাণে এই বিন্দু উৎপাদন করলে এই এতটুকু হবে আমার, অর্থাৎ ধরে নিলাম আমি এতটুকু হবে y1 আর এতটুকু হবে x1। অর্থাৎ এখন খেয়াল করি আমরা, যদি এই এবি রেখার যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার যদি এই বিন্দুতে আমি উৎপাদন করি, তাহলে সেই ক্ষেত্রে আমার ও y1 পরিমাণ হবে y দ্রব্য উৎপাদন, এবং ও x1 হবে x দ্রব্যের উৎপাদন, অর্থাৎ শিল্পপণ্য বা শিল্পদ্রব্য উৎপাদন। এখন সমাজ করে নির্ধারণ করতে হবে আসলে আমার কি এখানে কি কৃষি দ্রব্য বেশি প্রয়োজন না শিল্পদ্রব্য বেশি প্রয়োজন। এই যে আমার প্রয়োজনীয়তাটা, এটাকে কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে সমাজকেই, একটা রাষ্ট্রকে এটা নির্বাচন করতেই হবে। তখন দেখা গেছে যে না, আসলে আমরা যে পরিমাণ কৃষি দ্রব্য উৎপাদন করি, আসলে এই পরিমাণ কৃষিদ্রব্য আমার উৎপাদন করার প্রয়োজন নাই, দেখা যাচ্ছে আমার শিল্পদ্রব্য উৎপাদন করা প্রয়োজন। শিল্পদ্রব্য যদি উৎপাদন করতে চাই তাহলে আমরা যদি আরেকটা বিন্দু নিই, আমরা বিন্দুটা ধরে নিলাম যে এফ বিন্দু, এফ। এখন এই এফ বিন্দু যদি উৎপাদন করি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, এই এফ বিন্দু উৎপাদন করলে এতটুকু হচ্ছে y2, এতটুকু হচ্ছে x2। অর্থাৎ এফ বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তখন দেখা যাবে আমার কৃষি পণ্যটা কিছুটা কমিয়ে, অর্থাৎ উৎপাদনটা অনেকটা কমিয়ে আমরা কি করলাম, এক্স এর উৎপাদনটা বাড়ায় দিলাম। অর্থাৎ এই যে y2, অর্থাৎ এফ বিন্দুতে উৎপাদন করলে y2 পরিমাণ হলো কৃষিপণ্য এবং x2 পরিমাণ হচ্ছে শিল্পপণ্য, অর্থাৎ এক্স দ্রব্য আমরা উৎপাদন করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আসলে যে বিন্দুটুকু কখনোই এই বিন্দুটাকে অর্জন করা সম্ভব নয়, আমরা এই সর্বোচ্চ সম্পদের সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবহার করে আমরা এবি রেখাতে অবস্থান করতে পারবো, উৎপাদন করতে পারবো। এখন আমরা ধরে নিলাম সমস্ত সম্পদের পূর্ণ নিয়োগ স্তরে আমাদের এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়াই পরিমাণ উৎপাদন হবে কৃষিপণ্য, আর তাহলে সেই ক্ষেত্রে ওয়াই হবে কৃষিপণ্য, y1 হবে কৃষিপণ্য, আর শিল্পপণ্য হচ্ছে x1। অর্থাৎ এই পরিমাণ পণ্য আমার কি হবে, দুইটা পণ্যর কম্বিনেশনে আমাদের উৎপাদন হবে। এখন যদি আমাদের মনে করি যে না, আসলে এই সমন্বয়টা আমাদেরকে আসলে সমাজের জন্য আসলে কি বলে যে কল্যাণকর নয়, আমাদের শিল্পপণ্যটা আরেকটা কিছু দরকার, তাহলে আমাদের যে সম্পদ যেহেতু সীমিত, সেহেতু আমরা চাইলেই আমরা বৃদ্ধি করতে পারবো না। তখন কি করতে হবে, তখন আরেকটা পণ্যের উৎপাদনটা সেটা কমিয়ে তারপরে আমার দেখেছে আরেকটা পণ্যের উৎপাদন বাড়াতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এফ বিন্দুতে উৎপাদন করবো। আর এফ বিন্দুতে উৎপাদন করলে কি হবে, আমাদের এফ বিন্দুতে উৎপাদন করলে y2 পরিমাণ আমাদের কৃষি পণ্য উৎপাদিত হবে, এবং এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে x2 পরিমাণ আমাদের করা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম যে অর্থাৎ কি পরিমাণে একটা দ্রব্য কি উৎপাদন করা হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম দুইটা পণ্য উৎপাদন করা, উত্তর আমরা পেয়ে গেলাম কি উৎপাদন করা হবে, দুইটা পণ্য আমাদের উৎপাদন করা হবে। এবং কতটুকু উৎপাদন করতে হবে, এই উৎপাদনের সম্ভাবনা রাখার আমি এফ বিন্দুতে উৎপাদন করব না ই বিন্দুতে উৎপাদন করব, আর জি বিন্দুতে কখনোই আমার উৎপাদন করা সম্ভব নয়। এইটা সমাজকে নির্ধারণ করতে হবে, এটা নির্ধারণ করার একটা মৌলিক সমস্যা। এটা আমরা উৎপাদনের সম্ভাবনা রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করলাম। এখন আরেকটা বিষয় আমি বললাম যে এখানে যে বললাম যে জি বিন্দুতে আসলে এটা অর্জনযোগ্য বিন্দু, এখানে কখনোই আমার উৎপাদন করা সম্ভব নয়, যেহেতু আমাদের সম্পদের একটা সীমাবদ্ধতা আছে, স্বল্পতার কারণে আমরা উৎপাদন করতে পারবো না। কিন্তু আমি এইখানে যদি একটা বিন্দু দিই, এইচ বিন্দু, একটু খেয়াল করি সবাই, আমি এইচ বিন্দু একটা দিলাম, তাহলে এইখানে কিন্তু আমি উৎপাদন করতে পারবো, কারণ আমার এটা রেঞ্জের ভিতরে আছে, আমার আয়ত্তের ভিতরে আছে।
আয়ত্তের ভিতরে আসলে একটা সিম্পল একটা উদাহরণ দিই, আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন মনে করি আমরা যে আমার কাছে 1,000 টাকা আছে। এখন 1,000 টাকা দিয়ে আমি যে কোনো একটা পণ্য বা সেবা উৎপাদন আমি করতে পারি। এখন 1,000 টাকা যদি আমি 1,000 টাকা ব্যয় করে মূলধন বিনিয়োগ করে যদি আমি যে কোনো একটা পণ্য উৎপাদন, আমার এই যে এবি রেখার যেটা বললাম সম্পদের সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ সেটা আমি সর্বোত্তম ব্যবহার করতে পারলাম। এখন কেউ যদি বলে যে না আমার কাছে 1,000 টাকা আছে, আমি 1,500 টাকা ব্যয় করব, এটা আদৌ সম্ভব নয়। সেই রকম একটা পরিস্থিতি হলো জি বিন্দু। এখন কেউ যদি বলে আমার কাছে 1,000 টাকা আছে, আমি 500 টাকা ব্যয় করব, তাহলে এই 500 টাকা ব্যয় হলে আমার এই যে এখানে এইচ বিন্দু, এরকম পরিস্থিতিতে আমরা কি হলো এইচ বিন্দু। এখন প্রশ্ন আসতে পারে যেহেতু জি বিন্দু আমার উৎপাদন করা সম্ভব না, এটা একটা অর্জনযোগ্য বিন্দু চলে গেল, এটা বাদ গেল। এইচ বিন্দুতে আমার উৎপাদন করা সম্ভব। এখন এখানে একটা কি তৈরি হয়েছে একটু খেয়াল করি আমরা, আমাদের যত বিনিয়োগের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের মোট আয় বাড়বে, উৎপাদন বাড়বে, তাই কি না? মানুষের জাতীয় আয় বৃদ্ধি পাবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পাবে, প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে এইচ বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে পারি, আমরা অবশ্যই উৎপাদন করতে পারবো। তখন আমার কি হবে? সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আমার কাছে আছে 1,000 টাকা, আমি ব্যবহার করলাম 500 টাকা, তাহলে সেই ক্ষেত্রে কি হলো? সেই ক্ষেত্রে আমার হলো কি যে আমার সম্পদের যে পরিমাণটা, এই পরিমাণটা আমাদের আসলে পরিপূর্ণ ব্যবহার হলো না, এটা বলা হয় সম্পদের অপূর্ণ ব্যবহার। ব্যবহার হয়ে থাকে আমাদের। যে সম্পদ বলতে কি, একটা জনসংখ্যা কিন্তু একটা সম্পদ, জনসংখ্যা একটা সম্পদ। এটা একটা জনসংখ্যা থেকে আমরা কি পাই? আমরা কিন্তু একটা শ্রম পাই, এই শ্রমটা কিন্তু মানুষের একটা সম্পদ, তাই না? একটা দেশের জন্য একটা সম্পদ। তাহলে আমরা এই শ্রমটা কিন্তু বিনিয়োগ করতে পারলাম না, তাহলে শ্রম বিনিয়োগ না করলে কি হলো? তাহলে একটা বেকারত্ব সৃষ্টি হলো। অর্থাৎ এইচ বিন্দুর অর্থনৈতিক ব্যাখ্যা হচ্ছে, হ্যাঁ, এইচ বিন্দুতে যদি কখনো উৎপাদন করা হয় তাহলে হলো সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব তৈরি হবে। আর জি বিন্দুতে অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? জি বিন্দুতে হচ্ছে একটা অর্জনযোগ্য একটা বিন্দু, এটা কখনোই অর্জন করা যাবে না, যেহেতু সম্পদ একটা সীমাবদ্ধতার কারণে এটা কখনো অর্জন করা যাবে না। এই হলো আমাদের প্রথম যে কি উৎপাদন করা হবে বা কতটুকু অংশ উৎপাদন করা হবে তার ব্যাখ্যা চলে গেল। এরপরে আসি, যে শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা একটু মনোযোগী হও, হয়তো আমার 5-7 মিনিটের মধ্যে হয়তো শেষ করে দেবো, একটু খেয়াল করি আমরা। তারপরে হলো কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, একটা প্রশ্ন কীভাবে, অর্থাৎ এটা মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কীভাবে উৎপাদন করা হবে। কীভাবে উৎপাদন করা হবে এখন একটা বলে রাখা ভালো, যে আসলে যেমন আমেরিকার কথা বলি, আমেরিকাতে শ্রমের অনেক দাম, কিন্তু প্রযুক্তি কিন্তু অনেক বেশি আছে, তাদের প্রযুক্তি আছে, তাদের যে মূলধনের পরিমাণটা অনেকটা বেশি, হ্যাঁ, প্রযুক্তিও অনেক বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমেরিকার কথা যদি আমরা বলি, আমেরিকাতে কি দেখতে পাই আমরা? আমেরিকাতে দেখতে পাই প্রচুর তাদের মূলধন আছে, কিন্তু শ্রমও আছে, কিন্তু শ্রমের যোগান ভ্যালুটা যেটা কি একটু দামটা একটু বেশি। পক্ষান্তরে বাংলাদেশের কথা যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশে কিন্তু শ্রম অ্যাভেলেবল, এখানে শ্রম প্রচুর আছে কিন্তু কর্মসংস্থান নাই, বেকারত্ব বেশি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে শ্রমের মূল্যটা অনেকটা কম, কিন্তু আমেরিকাতে শ্রমের মূল্য বেশি, হ্যাঁ, কিন্তু তাদের পুরো মূলধন বা প্রযুক্তি অনেক বেশি আছে। বাংলাদেশে প্রযুক্তিগত মূলধনটা কম, কিন্তু শ্রম অনেকটা বেশি। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, বাংলাদেশে এই যে বললাম শ্রম এবং মূলধন, অর্থাৎ এটা হলো পরিবর্তনশীল উপকরণ। এই কোনো কিছু উৎপাদন করার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য যেই উপকরণ, মৌলিক যে উপকরণ প্রয়োজন হয়, এই উপকরণ হচ্ছে 4টি। একটা হলো ভূমি, একটা হলো ভূমি শ্রম, মূলধন, একটা হলো সংগঠন। ভূমিটা তো আমরা বুঝি এটা স্থায়ী উপকরণ, হ্যাঁ, আচ্ছা। তারপরে শ্রম এবং মূলধন এগুলো হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। সংগঠকটাও পরিবর্তনশীল উপকরণ, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো কিছু তৈরি করার জন্য এই তিনটাকে সমন্বয় করে কে? একজন সংগঠক, অর্থাৎ যিনি উদ্যোক্তা তিনি সংগঠক। যাই হোক, এই পরিবর্তনশীল এই উপকরণ যার যেখানে যেটা সহজলভ্য, সেই দেশ বা সেই রাষ্ট্র, সেই সমাজ সেই সকল নিবিড় পণ্য উৎপাদন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি একটু খেয়াল করি, আমরা সবাই খেয়াল করি একটু বিষয়টা, যে অর্থাৎ যেই রাষ্ট্রতে যে পরিবর্তনশীল যে উপকরণ যাদের সহজলভ্যতা আছে, পরিবর্তনশীল উপকরণ কয়টি? আমরা শ্রম আর একটা হলো মূলধন। এই পরিবর্তনশীল উপকরণের মধ্যে যেই রাষ্ট্রে যেই সমাজে যেটার মানে কি বলে যে সহজলভ্যতা আছে, অর্থাৎ যার মূল্যটা কম, অনেক যোগান আছে, তারা ওই সকল নিবিড় পণ্যগুলো তৈরি করে থাকে। এটা আমি আরেকটু খোলাসাভাবে বলি, যেমন
বাংলাদেশ আসলে মূলত এটা শ্রম নিবিড়, কেননা বাংলাদেশে প্রচুর জনসংখ্যা এবং প্রচুর বেকারত্ব রয়েছে, যার কারণে দেখা গেছে এখানে শ্রমটা হলো সহজলভ্য। আজকে যদি কোনো জায়গাতে একটা সার্কুলার হয় যে একজন লোক নেওয়া হবে বা দুইজন লোক নেওয়া হবে, একজন কর্মী নেওয়া হবে বা কর্মকর্তা নেওয়া হবে, দেখা গেছে একজনের একটা পোস্ট আছে, এখানে দেখা যাচ্ছে 100 জন আবেদন করলো, 200 জন আবেদন করলো, 5টা পোস্টের জন্য এমনও হয়েছে যে 50,000 লোক আবেদন করছে, এরকমও আছে। কিন্তু আমেরিকাতে দেখো যে এই জিনিসটা আর একটা কম, তাদের থেকে কিন্তু কর্মসংস্থানের একটা ব্যবস্থা আছে, বেকারত্ব অনেকটা হয়তো বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। আচ্ছা, তা এখন দেখা গেছে যে বাংলাদেশ যেহেতু শ্রমের যোগানটা অনেক বেশি, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ শ্রম নিবিড় পণ্য উৎপাদন করা, অর্থাৎ শ্রমটাকে বেশি কাজে লাগিয়ে আমার মূলধনটাকে এখানে কম যোগান দেওয়া, শ্রমটাকে বেশি কাজে লাগিয়ে মূলধনটাকে কম যোগান দেওয়া, এটা হচ্ছে বলা হয় শ্রম নিবিড় পণ্য। আরটা হচ্ছে মূলধন নিবিড় পণ্যটা হচ্ছে শ্রমটাকে কাজে কম ব্যবহার করে মূলধনটাকে বেশি কাজে লাগানো। যেমন আমরা বলি যে পদ্মা সেতু এখানে তৈরি করতেছে, এখন পদ্মা সেতু তৈরি করতেছে, এখান থেকে আমরা প্রযুক্তি কাজ করতেছে বেশি, এখানে শ্রমটাকে কাজে কম ব্যবহার করা হচ্ছে। যদিও এটা যেহেতু বাহিরের একটা মানে দেশের যদিও একটা সম্পদ, কিন্তু এটাকে আমাদের দেওয়া হচ্ছে কি, অর্থাৎ ঠিকাদারি বা এটা তৈরি করার যে দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান, তারা অন্য রাষ্ট্রের হওয়ার কারণে তারা এই প্রযুক্তিটা ব্যবহার করেছেন। যেমন আরেকটা সংক্ষেপে যদি আমরা বলি যে একটা রাস্তা তৈরি করব, রাস্তা তৈরি করতে গেলে এখানে কিন্তু আমরা প্রযুক্তির ব্যবহারও বেশি করতে পারি অথবা শ্রমের ব্যবহার বেশি করতে পারি। এখন আমার সমাজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি প্রযুক্তির ব্যবহার বেশি করব, আমি কি মূলধন ব্যবহার বেশি করব, না আমি শ্রমের ব্যবহার বেশি করব। যদি শ্রমের ব্যবহার বেশি করে থাকি তাহলে সেটা হলো শ্রম নিবিড় একটা পণ্য হয়ে যাবে, একটা সেবা হয়ে যাবে। আর যদি আমরা মূলধনটা বেশি ব্যবহার করে থাকি সেটা মূলধন নিবিড় হয়ে যাবে। শ্রমটা নিবিড় হলো কীরকম, যেমন মনে করলাম এখন আমরা রাস্তা করতে গেলে দেখি আমাদের হ্যামার প্রয়োজন হয়, আমাদের বোল্ডেজার প্রয়োজন হয়, আমাদের ওই বেকু জাতীয় গাড়িগুলো প্রয়োজন হয়, হ্যাঁ, তারপর স্টিলগুলো তৈরি লাগে। এই যে অসংখ্য আমাদের যন্ত্রপাতিগুলো ইউজ করি, হ্যাঁ, এখন একটা বেকুতে দেখে আমরা খেয়াল করি, একটা বেকুতে 1 ঘন্টা যা কাজ করতে পারে 100 লোক 1 ঘন্টা তার সম পরিমাণ কাজ করতে পারবে না। কেননা ওইখানে প্রযুক্তিতে শ্রমের ব্যবহার হচ্ছে একজন, কিন্তু প্রযুক্তি বা মূলধন ব্যবহার হচ্ছে কিন্তু একটা। ওই মূলধনের কারণে কিন্তু আমাদের শ্রমের ব্যবহারটা, অর্থাৎ মানুষের যে মানে মানুষ হতে যে শ্রমটা তৈরি আর কি, ওই শ্রমটা কিন্তু কাজে ব্যবহৃত হচ্ছে না। হ্যাঁ, যদি আমরা একটা বেকু দিয়ে যদি আমরা মাটি করি, 100 শ্রমিক যা কাজ করবে 1 ঘন্টায়, হ্যাঁ, একটা বেকুতে তা সমপরিমাণ কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে দেখা গেছে এখানে যদি বেকু দিয়ে মাটি উঠাই একটা রাস্তা তৈরি করার জন্য বা সমান করি, লেভেল করার জন্য করি বা খনন করি, তাহলে দেখা গেছে এটা হলো আমার মূলধন নিবি। আর যদি দেখা গেছে আমি বেকু ব্যবহার না করে আমি যদি শ্রমিক দ্বারা এটাকে আমি কি বলি রাস্তার মাটি ভরাট করি অথবা তার লেবেল করার জন্য অথবা খনন করার জন্য ব্যবহার করে থাকি, তাহলে দেখা গেছে এটা হলো শ্রম নিবিড় পণ্য। এখন সমাজকে এটাই নির্ধারণ করতে হবে, আমি কি শ্রম নিবিড় পণ্য উৎপাদন করব না আমি মূলধন নিবিড় উৎপাদন করব। তো এটা কিভাবে আমরা নির্ধারণ করে থাকি, এটা নির্ধারণ করে থাকি হলো এটাকে বলি আমরা নির্ধারণ করে থাকি যেই দেশে শ্রম সহজলভ্যতা থাকলে আমরা শ্রম নিবিড় পণ্য তৈরি করব, যে দেশে মূলধন যদি বেশি থাকে তাহলে মূলধন নিবিড় আমরা পণ্য তৈরি করব। এটাকে আমরা ইস্যু প্রোডাক্ট কার বা সম উৎপাদন রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা ধরে নিলাম, হ্যাঁ, এটাকে ধরলাম আমি মূলধন, এটাকে ধরলাম আমি মূলধন, আর এটাকে ধরলাম আমি শ্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রম মূলধন এটাকে বলি ইস্যু প্রোডাক্ট কার্ভ, ইস্যু আই প্রোডাক্ট কার্ভ সি, আইপিসি রেখা। এখন আমরা এই আইপিসি রেখার কোন বিন্দুতে উৎপাদন করব সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে এই বিন্দুতে উৎপাদন করি, আমরা এটা ধরে নিলাম আমি এ, তাহলে কি দাঁড়ায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু খেয়াল করি, আমরা এই বিন্দু যদি উৎপাদন করি তাহলে এই পরিমাণ হচ্ছে আমার মূলধন, অর্থাৎ এটাকে ধরলাম আমি K1 আর এটাকে ধরলাম আমি L1। এটাকে আমি একটা রেখার সাথে সংযুক্ত করে দিই, সরল রেখার সাথে সংযুক্ত করে দিলাম, একটা দিলাম আমি। তাহলে এটা কি দাঁড়াইলো, ওকে। দেখো এই অংশটুকু হলো আমি কি ব্যবহার করলাম, মূলধন ব্যবহার করলাম, এই অংশটুকু আমি ব্যবহার করলাম শ্রম। তাহলে এখানে কি ব্যবহার করলাম বেশি, OK1 হচ্ছে মূলধন, এটা হলো বেশি, আর OL1 হচ্ছে কম। তাহলে আমি এখানে মূলধন ব্যবহার করলাম বেশি, শ্রম ব্যবহার করলাম আমি কম। তাহলে এইখানে যে প্রোডাক্ট উৎপাদন হবে সমপরিমাণ, এখানে এই রেখার যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করি না কেন, আইপিসির কার্ভের, অর্থাৎ এই আইপি কার্ভের যে বিন্দুতে আমি উৎপাদন করি না কেন, আমার উৎপাদনের পরিমাণটা কিন্তু আমি সমান পাবো।
ঠিক আছে। তাহলে যেমন মনে করো আমি আমার বাড়ি থেকে যেমন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে যদি বাড়ি থেকে আমি রিক্সা দিয়ে উঠে অথবা গাড়িতে উঠে আমি বাজারে চলে গেলাম, এইখানেও আমার গন্তব্যস্থলে আমার পৌঁছানো হলো, অথবা আমি যদি ওই রাস্তা ধরে যদি আমি হেঁটে গেলাম, তাহলেও আমি কিন্তু দুইভাবেই কিন্তু আমরা যাইতে পারি জায়গাটাতে গেলে কী হবে, এখানে দুই ধরনের আমাদের উপকরণটা ব্যয় হলো, একটা মূলধন ব্যবহার হলো অথবা যানবাহন তৈরি করলাম, একটা প্রযুক্তি ব্যবহার করলাম, আর আরেকটা হলো আমি নিজে শ্রম, অর্থাৎ এখানে হাইটা চলে গেলাম, এটা আমি কায়িক শ্রমের মাধ্যমে আমি চলে গেলাম, কিন্তু আমার যে গন্তব্য এটা কিন্তু এক সমানই হলো, তাই না? অর্থাৎ কাজটা তো একই হলো। তাহলে এই আইপিসি কার্পের অর্থাৎ এই ইস্যু প্রোডাক্ট কার্পের যে বিন্দুতে কেন উৎপাদন করি না কেন আমাদের উৎপাদনের পরিমাণটা হবে সমান। এখন উৎপাদন সমান হবে, এখন আমি এখানে কি করলাম, এই বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ও কে ওয়ান হচ্ছে আমাদের মূলধন ব্যবহার করা হলো, আর ও এল ওয়ান পরিমাণ হচ্ছে আমরা শ্রম ব্যবহার করা হলো। এখন তাহলে এটা কি নিবিড় হবে, এটা হবে মূলধন নিবিড়, এটা ওয়ানের চাইতে বড় হবে, অর্থাৎ এই বড় অংশকে যখন ছোট অংশ দ্বারা ভাগ দিব আমরা 1 পয়েন্ট সামথিং আসবে বা তার অধিক আসবে, 2 পয়েন্ট আসবে, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ অবশ্যই সেটা ওয়ানের চাইতে বড় হবে। এখানে বলা হবে মূলধন নিবিড় পণ্য, অর্থাৎ আমি লিখলাম মূলধন নিবিড় পণ্য, মূলধন নিবিড় পণ্য। আচ্ছা, আর যদি আমি এখানে উৎপাদন করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বললাম আমি বি বিন্দু, এই বি বিন্দুতে উৎপাদন করলে কি হবে, এই বি বিন্দুতে উৎপাদন করলে হবে, দেখো এটা এটা লিখলাম আমি K2, এটা হলো L2, এখানে যদি আমি একটা সংযুক্ত রেখা আট করি, তাহলে এখন খেয়াল করো এটাতে কি হবে, বিভিন্ন যখন আমরা উৎপাদন করব তাহলে এই মূলধনের পরিমাণটা কিন্তু আমি এতটুকু ব্যবহার করলাম, কতটুকু, এটা ও K2, আর শ্রমের পরিমাণটা ব্যবহার করলাম ও L1। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মূলধনের পরিমাণটা অনেকটা কম আর শ্রমের পরিমাণটা অনেকটা বেশি, যার কারণে এটা শ্রম যেহেতু বেশি হচ্ছে, মূলধন পরিমাণ যেহেতু কম হচ্ছে, তাহলে এটাকে বলা হবে শ্রম নিবিড় পণ্য। অর্থাৎ এটাকে যদি আমি এই যে ভাগ করি OK2 ও L2, এটা দেখলে একটু খেয়াল করবা, এটা ছোট অংশকে যখন আমরা বড় অংশ দ্বারা ভাগ করব তাহলে অবশ্যই 0 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ একের চাইতে ছোট আসবে, তাহলে এই অংশটা হলো একের চাইতে ছোট, এটাকে বলা হবে শ্রম নিবিড় পণ্য, শ্রম নিবিড় পণ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটাই সমাজকে নির্ধারণ করতে হবে যে আসলে আমি কি শ্রম নিবিড় পণ্য উৎপাদন করব নাকি মূলধন নিবিড় পণ্য উৎপাদন করব, তাহলে আমরা এই মৌলিক সমস্যার সমাধানটাকে আমরা করতে পারবো। এটাই হলো একটা অর্থনৈতিক একটা সমস্যা যা সবসময় আমাদের স্বল্পতার কারণে কি বলে যে মূলধনের স্বল্পতার কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো সবসময় তৈরি হয়ে থাকে। তো এই গেল 2 নম্বর কন্ডিশনটা, অর্থাৎ 2 নম্বর সমস্যাটা। এরপরে আসি আমরা কার জন্য উৎপাদন করব। দেখো পরে গ নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আসলে কার জন্য উৎপাদন করা হবে, সমাজে কিন্তু অনেক শ্রেণীর লোক থাকে, অর্থাৎ আমরা ধরে নিলাম 2টা শ্রেণী, কিন্তু যদিও আসলে এটা এরকম থাকে, মিডল ক্লাস থাকে, লোয়ার ক্লাস থাকে, আপার ক্লাস থাকে। তো এখন দেখা গেছে আমরা ধরে নিলাম 2টা শ্রেণী ধরলাম, যে একটা হয়তো ধনী শ্রেণী আর একটা হলো গরিব শ্রেণী। এখন একটা সরকার যখন বা সমাজ চিন্তা ভাবনা করবে আসলে যে আমরা উৎপাদন করব, এটা সবসময় মাথা রাখে আমরা কাদেরকে আমরা বেশি অধিক গুরুত্ব দিয়ে উৎপাদনগুলো করবো, অর্থাৎ প্রায়োরিটিটা কাকে দিব বেশি, আমি ধনী শ্রেণীকে উৎপাদন প্রায়োরিটি দেবো না গরিব শ্রেণীকে প্রায়োরিটি দেবো। এখন দেখেন আমরা একটা জামা তৈরি করলাম, এই জামা তৈরিটা কিন্তু ধনী লোকের জামা পরে, গরিব লোকের জামা পরে। এখন ধনী লোকের জামাটা কীরকম হয়, ধনী লোকের জামাটা হবে অবশ্যই এটা উন্নত মানের এবং প্লাস এটা অনেক দামি, হ্যাঁ তাই না। দেখা গেছে একটা, আর গরিব শ্রেণীর জন্য একটা দেখা গেছে 150 টাকা, 200 টাকা, 300 টাকার ভিতরে একটা জামা ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বেশি হলে তারা ওইটা কিনেই না। হয়তো দেখা গেছে যারা একেবারে গরিব তারা আরও নিচের দিকে হয়তো জামা কাপড় বা এরকম ধরনের পরিধান আমরা হয়তো করতে দেখি। আর ধনী শ্রেণীরা কী হয়, ধনী শ্রেণীরা দেখা গেছে যেটা নতুন আছে আপডেট অথবা বাইরের সাথে তাল মিলিয়ে দেখা গেছে বড় ভালো দামি জিনিসগুলো ব্যবহার করে থাকে। এখন এই যে আমাদের উৎপাদন যে প্রক্রিয়া, এই উৎপাদন প্রক্রিয়াটাতে কাদের দিকে আমরা আসলে গুরুত্ব দিয়ে এই উৎপাদনটা শুরু করব। আমরা দেখি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আসলে গরিবরা দেখি উচ্চবিলাসী যে জিনিসগুলো আসলে এই যে জিনিসগুলো কিন্তু কখনোই আসলে ওইরকমভাবে তারা হয়তো আগ্রহ থাকা সত্ত্বেও তারা ওটা ব্যবহার করতে পারে না। যেমন স্বর্ণ অলঙ্কার, হীরার অলঙ্কার, গাড়ি,
গাড়ি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো আসলে কি ধনী শ্রেণীর জন্য আসলে বেশি ক্ষেত্রে প্রযোজ্য। তারা প্রতিনিয়ত এগুলো ব্যবহার করছে বা একটু সমস্যা চলে দিয়ে আরেকটা নতুন কিছু দেখতেছে, আপডেট ভার্সন আরও কি আসছে সেগুলো ক্রয় করার জন্য চেষ্টা করে তারা। আর গরিব শ্রেণীটা কী করতেছে, কোনো রকমে আসলে যেটা একেবারে না থাকলেই নয় এরকম জিনিসগুলো আসলে হয়তো দেখা যাচ্ছে মোবাইল ব্যবহার করে, সেটা হলো একটা বাটন মোবাইল। আর ধনী মানুষ তো আসলে বাটন মোবাইল না, হয়তো দেখা যাচ্ছে তারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, এর ভিতরে চিন্তা ভাবনা করে লেটেস্ট কোনটা, নতুন নতুন ভার্সন কী আসছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো আসলে আমরা কোন শ্রেণীটাকে আমরা গুরুত্ব দেবো বেশি, আসলে আমরা ধনী শ্রেণীকে গুরুত্ব দেবো বেশি না গরিব শ্রেণীকে গুরুত্ব দেবো বেশি, এটা হলো 3 নম্বর একটা মৌলিক সমস্যা। আমরা এটা একটা একটা রেখা সাজে বা জ্যামিতিক ব্যাখ্যা সাজে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা যদি এখানে ধরে রাখি ধনী শ্রেণী, এখানে হলো ধনী শ্রেণী শ্রেণী আর এটা হচ্ছে গরিব শ্রেণী, আমরা ধরে নিলাম গরিব শ্রেণী। আচ্ছা, এটা হলো ধনী শ্রেণী, এটা হলো গরিব শ্রেণী, এটাকে ধরে নিলাম আমরা ওয়াই আর এটা ধরলাম এক্স। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখন এটার যে কম্পেয়ার অর্থাৎ যে সমন্বিত যে রেখাটা আছে এই রেখাটা এরকম হতে পারে। হ্যাঁ, এই রেখাটা হলো আমাদের এই শ্রেণী নির্বাচনের যে একটা রেখা। হ্যাঁ, তাই এটা আমরা ধরে নিলাম পি কিউ একটা রেখা ধরে নিলাম আমি, অথবা অন্য যে কোনো একটা রেখা আমরা দিতে পারি, নাম দিতে পারি। এখন এটা এই রেখাটাতে আমরা যখন উৎপাদন করব তখন আমরা বিবেচনা করব কাকে বেশি প্রায়োরিটি দেবো। আমরা যদি ধনী শ্রেণীকে বেশি প্রায়োরিটি দিই হয়তো বা এরকম কাছাকাছি আমরা নিলাম এখানে নিলাম ডি বিন্দুতে একটা যদি আমি উৎপাদন করি, তাহলে এই দেখো এই পর্যন্ত গুরুত্ব দেওয়া হলো কাকে, অর্থাৎ ও ওয়াই 1 পরিমাণ হচ্ছে ধনী শ্রেণীর যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো উৎপাদন করা হবে, আর গরিব শ্রেণীর জন্য পণ্য সেটা হলো ও x1 এই পরিমাণ উৎপাদন করা হবে। অর্থাৎ যদি এখন আমরা প্রশ্ন আসি যে এটা আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য আসলে কি এটা হয়, তোমাদের কাছে এটা প্রশ্ন আমার। হ্যাঁ, যে এইখানে যে সমন্বয়টা করা হয়েছে, সমন্বিত যে রেখা ডি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে ও ওয়াই পরিমাণ হচ্ছে ধনী শ্রেণীর গুরুত্ব দিয়ে আমরা ধনী শ্রেণীর যে পণ্যগুলো আছে সেগুলো উৎপাদন করা হবে। হ্যাঁ, তখন আমার গরিব শ্রেণীর জন্য ও x1 পরিমাণ পণ্য গরিব শ্রেণীর যে পণ্যগুলো আছে সেগুলো উৎপাদন করা হবে। তো এখন এটা কি আসলে আদৌ বাংলাদেশের জন্য সম্ভব, প্রশ্ন তোমাদের কাছে রইল। হ্যাঁ, এখন দেখা গেছে যে না, আমি আসলে ডি বিন্দুটা যে আমরা উৎপাদন করছি সেটা আসলে কল্যাণকর সমন্বয় হয় নাই মনে হচ্ছে এরকম, তাহলে আমি এই দিকে আমরা উৎপাদন করলাম, এটা সি বিন্দুতে উৎপাদন করি। সি বিন্দুতে উৎপাদন করলে এই পরিমাণ হচ্ছে আমার কী দ্রব্য, এই পরিমাণ হচ্ছে ধনী শ্রেণীর দ্রব্য আর এই পরিমাণ হচ্ছে গরিব শ্রেণীর জন্য দ্রব্য। তাই এখন এটা দেখা গেছে আমাদের যে রাষ্ট্র, হয়তো তোমরা রিয়েলাইজ করতে পারছো বা বুঝতে পারছো বিষয়টা, আসলে এই সমন্বয়টা প্রথম যে সমন্বয়টা ছিল সেই সমন্বয়টা আমাদের জন্য আসলে ততটা কল্যাণকর নয়। কারণ আমরা হয়তো উন্নয়নশীল রাষ্ট্র, অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রের তো সংজ্ঞা অবশ্যই আমরা জানি, আসলে উন্নয়নশীল রাষ্ট্র হচ্ছে এটা দরিদ্র রাষ্ট্র বা গরিব রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্রই, কিন্তু এটা পর্যায়ক্রমে আসলে আমরা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে যখন আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিগুলো রান করে তখন আমরা সেটাকে বলি উন্নয়নশীল রাষ্ট্র। আর যারা তাদের জীবনযাত্রার মান অনেক বেশি, তাদের মাথাপিছু আয়টা অনেকটা বেশি, তাদেরকে উন্নত রাষ্ট্র বলে। আর উন্নয়নশীল রাষ্ট্র তার মাঝামাঝি, অর্থাৎ একেবারে অনুন্নত নয় আবার একটা উন্নত নয়, অর্থাৎ অনুন্নত রাষ্ট্র ঠিক আছে, উন্নয়নশীল রাষ্ট্রটা কিন্তু একটা অনুন্নত রাষ্ট্র, কিন্তু তার যে রেকর্ড অর্থাৎ প্রবৃদ্ধির বা উন্নয়নের যে রেকর্ড, এই রেকর্ডটা দেখা যাচ্ছে দিন দিন আস্তে আস্তে কী হচ্ছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। হ্যাঁ, এরকম, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি। যেমন মনে করেন আমার কোনো এক সময় আমাদের মাথা পিছু আসছিল $360, হ্যাঁ, সেটা 2001, 2, 3 দিকে এরকম ছিল। তো এখন সেটা অর্জন করে আমরা আসছে অর্থাৎ প্রায় 2000-এর কাছাকাছি, অর্থাৎ 1900 সামথিং এরকম। হ্যাঁ, তা এই যে আমাদের উন্নতির দিকে প্রতি বছর বছর যে আমরা মাথা পিছু আয়টা বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে, আমাদের উন্নয়নটা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা উন্নয়নশীল রাষ্ট্র। এখন দেখা গেছে আমেরিকার কথা যদি আমরা লক্ষ্য করি, আমেরিকাতে গরিব শ্রেণীর সংখ্যা খুবই কম, একেবারেই কম। তাই এখন তারা কি উৎপাদন করবে, এই সমন্বয় কোন সমন্বয়তে উৎপাদন করবে, তখন তারা এই ডি বিন্দুতে উৎপাদন করবে। অর্থাৎ ডি বিন্দুতে যেহেতু তাদের গরিব শ্রেণীর সংখ্যা অনেক কম, তাহলে সেই ক্ষেত্রে তার উৎপাদনটা কম হয়ে গেছে। আর গরিব শ্রেণীর সংখ্যা বেশি চাইলে তার ধনী শ্রেণীর সংখ্যা বেশি যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে সে ধনী শ্রেণীর জন্য ওয়াই পরিমাণ উৎপাদন করবে। আর গরিব শ্রেণীর জন্য যেহেতু সংখ্যা অনেকটা কম, তাহলে সে তো x1 পরিমাণ সে গরিব শ্রেণীর জন্য পণ্য উৎপাদন করবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, বাংলাদেশের প্রেক্ষাপটটা পুরোটাই উল্টো, তাই না? আমরা মিয়ানমারের দিকে দেখি, অথবা আমরা যদি ইথিওপিয়া, মালি এরকম যে আমাদের যে একেবারে লোয়ার ক্লাসের যে রাষ্ট্রগুলো আছে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, তাদের ক্ষেত্রে যে সি ডি বা আরও নিচে হতে পারে, হ্যাঁ, এরকম উৎপাদন করা হবে। এখন এটাকেও সমাজকে নির্ধারণ করতে হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা হয়তো সময়টা একটু বেশি নিয়ে ফেলছি। হ্যাঁ, যাই হোক, একটা প্রশ্ন পড়াইতে গেলে আসলে আনুষঙ্গিক আলোচনা
করতে গেলে হয়তো সময়টা আর একটু হয়তো হয়ে যায়, বেড়ে যায়। যাই হোক, তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা দেখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন আমরা কিন্তু করতে পারি। যেমন আমরা যে প্রথম যে পড়াইলাম যে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে, সেখান থেকে আমরা এটা কিসের মাধ্যমে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছি, এটা আমরা উৎপাদনের সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে এইখানে কিন্তু আমরা প্রশ্ন আসতে পারে উৎপাদনের সম্ভাবনা রেখা কী অথবা কাকে বলে। তারপরে আমাদের উৎপাদনের সম্ভাবনা রেখাটা একটা আলাদা একটা কি বলে প্রশ্ন আছে। এই প্রশ্নটা তোমরা দেখলে হয়তো দেখছে ব্যাখ্যাটা সেম, এখন আমরা যেভাবে বুঝাইলাম ওটা একটু মডিফাই করে হয়তো করা হয়েছে। যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, একটা গ্রাফ, একটা সূচি দেওয়া আছে, এই সূচি থেকে আমাদের উৎপাদনের সম্ভাবনা রেখাটা অঙ্কন করতে হবে। একটা রেখা কীভাবে আঁকা যায় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, আঁকা যায় সেটা দেখাতে হবে। এটা তোমরা বই থেকে, টেক্সট থেকে, তোমরা টেক্সট বুক আছে যেটা, সেখান থেকে নিয়ে তোমরা এটা এক্সারসাইজ করবে এবং আমার ইমেলে অথবা মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়ে দেবে। হয়তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা ভুল ত্রুটি থাকলে সেটা কারেকশন করে দেওয়ার জন্য বা পরবর্তী ক্লাসে এগুলো দেওয়ার জন্য। তারপরে আমরা আসলে এই যে পড়লাম, একটু আগে পড়লাম আমরা সম্পদের দুষ্প্রাপ্যতা পড়লাম, নির্বাচন পড়লাম। ফার্স্টে কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যা কী, কাকে বলে, কয়তো প্রকার, এগুলো কিন্তু আমরা এই প্রশ্ন থেকে জানতে পারবো। এগুলো তোমরা একটু একটা সামারি তৈরি করবে, সামারি তৈরি করে আমাকে দেখাইবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের আগামী পরবর্তীতে যে ক্লাস আছে, পরবর্তী ক্লাস হচ্ছে আগামী আবার রবিবার দিন। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং করোনার যে পরিস্থিতির যে স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।